নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই কেসে আমরা ঘটনাস্থল আর ব্যক্তিদের নাম প্র্যাকটিক্যাল রিজনের জন্য পাল্টে দিয়েছি। কবিতা, সকাল সকাল কোথায় গেল? কবিতা, কোথায় গেল সকাল সকাল? কবিতা, এই কবিতা, আরে কবিতা দরজা খোলো না। আরে ভেতরে তুমি কি করছো? আরে দরজাটা খোলো। হ্যাঁ না, কিছু একটা তো বলো। কবিতা, কবিতা, বাবা, কি হয়েছে? তোমাদের মা কোথায়? মা? এক মিনিট দাঁড়াও বাবা। কবিতা, 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 মা? কবিতা, মা? কবিতা দরজা খোলো। কবিতা, কবিতা দরজা খোলো। কবিতা, দরজা খোলো। মা? কবিতা, মা? মা গো। শিগগির টুলটা নিয়ে আয়। দে 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 দে। মা? কবিতা, মা? কবিতা। মা? মা? রবি, রবি শিগগির জল নিয়ে আয়। এ নাও জল। মা? কবিতা, মা, কবিতা ওঠো ওঠো। না, মা। মা? জাগো কবিতা। ওঠো। কবিতা, মা, ওঠো না, মা। চোখ কবিতা খোলো না, ওঠো। মা। কবিতা, খোলো, মা, ওঠো। কবিতা, কবি। মা, চোখ খোলো। মা? মা, চোখ খোলো না। দেখি দেখি সরে যাও, রাস্তা ছাড়ো। দেখি সরুন। মারা গেছে। কখন হয়েছে? কখন ঘটেছে এটা? স্যার, এটা আজ সকালে হয়েছে। বাবা মাকে খুঁজছিল, তারপর আমার মাকে আমি ঘরের মধ্যে পাই, ঝুলছিল। স্যার, নাম কবিতা, আর গলার দাগ দেখে তো মনে হচ্ছে ওড়না ব্যবহার করা হয়েছে। বাচ্চাটা বলছে ভেতরে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটা সুইসাইড না অন্য কিছু সেটা জানতে হবে। পোস্টমর্টেমে পাঠিয়ে দেবো স্যার? ঠিক আছে, পাঠিয়ে দাও। আর জিজ্ঞাসাবাদের জন্য হাজব্যান্ডকে নিয়ে চলো। খোঁজ নাও ফ্যামিলিতে আর কে আছে, কোনো আত্মীয় স্বজন। বাচ্চাকে দেখার জন্য কেউ তো নিশ্চয়ই থাকবে। এদের মা মরে গেছে। রাইট স্যার। সাতাশ বছর বয়সী হাউসওয়াইফ কবিতা, দুই সন্তানের মা, একদিন সকালে নিজেরই বাড়িতে একটা ঘরে পাখায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। বাচ্চারা শকড হয়ে গিয়েছিল আর স্বামী বাকরুদ্ধ। একটা সংসার ভেঙে গেল। একটা বাড়িকে সংসার করে তোলা গৃহিণী চিরকালের জন্য সেই বাড়ি ছেড়ে চলে গেল। কেন? এটা কি আত্মহত্যা ছিল নাকি অন্য কোনো রহস্য ছিল? কারণটা যাই হোক না কেন, পুলিশকে এর সদুত্তর পেতেই হতো। সেই ইঙ্গিতটাকে চিনতে হতো যার জন্য কবিতার মৃত্যু হয়েছিল। আর স্বাভাবিকভাবেই সন্দেহের তালিকায় প্রথম ছিল কবিতার স্বামী গিরিশ শিন্ডে। তোমার এই রকম চুপ করে থাকাতে তোমার বাচ্চার মা ফিরে আসবে না। তোমাকে কিছু বলতেই হবে গিরিশ। ও মারা গেছে, আর আমাদের জানতে হবে কেন। ওকে আত্মহত্যা করেছে নাকি তুমি ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছো? আর নয়তো তুমি ওকে হত্যা করেছো? তোমার স্ত্রী কবিতার সাথে কি হয়েছে গিরিশ? উত্তর দাও।
মৃত্যু তো ঝোলার কারণেই হয়েছে। উইন্ড পাইপ চোক হওয়ার কারণে দম আটকে গেছিল, যার জন্য মৃত্যু হয়েছে। এছাড়া মার্ডারের কোনো পসিবিলিটি? না, দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। কবিতা, 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 এই কবিতা, কবিতা, তোর কি হয়ে গেল রে? কবিতা, কি হলো তোর? কবিতা মা, কবিতা, কবিতা। আপনাদের জামাই আমাদের কাস্টাডিতে আছে, কিন্তু মুখ খুলছে না, একদম চুপ করে আছে। এরকম নীরবতা হয়তো কোনো খুনি করে থাকে, আর নয়তো ভেঙে পড়া একজন মানুষ। পবন, তুমি কবিতার দাদা, আমাদের বলো দুজনের মধ্যে কেমন সম্পর্ক ছিল? কোনো টেনশন, যার থেকে রেহাই পেতে কবিতা এই পথটাই বাঁচল? স্যার, ও গিরিশের সঙ্গে খুব সুখে ছিল, অন্তত আমরা তো এটাই জানতাম। ইন্সপেক্টর বাবু, আমি বিয়ের বিপক্ষে ছিলাম, কিন্তু নাতির মুখ দেখার পর আমরা ওদের মেনে নিয়েছিলাম। পালিয়ে বিয়ে করেছিল দুজনে? লাভ ছিল ওদের, আর তাই কারোর কি বা করার ছিল। দেখ কবিতা, আজ তুই যদি বাড়ি থেকে বেরোস না, তাহলে আমি মনে করবো আমার কোনো মেয়েই ছিল না। বাবা, বাবা, ঠান্ডা মাথায় ভেবে দেখ, ওই ছেলেটা তোর যোগ্যই নয়। জাত সবকিছুই আলাদা, আর ওখানে গিয়ে তুই সুখী হবি না। দাদা, আমি ওকে খুব ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে। মা, আমরা খুব সুখে থাকবো। তো তুই শুধু নিজের কথাই ভাবছিস? আচ্ছা ঠিক আছে, কিন্তু কবিতা একটু ভেবে দেখ, বিয়ে শুধু দুটো মানুষের মধ্যে নয়, দুটো পরিবারের মধ্যে হয়। যখন তোর পরিবার হবে, আমাদেরও দরকার পড়বে। এই দায়িত্ব একা স্বামী স্ত্রী সামলাতে পারবে না। মা, আমরা পারবো, আমরা দুজনে মিলে ঠিক পারবো। গিরিশ আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, আর আমরা তো তোকে আজ পর্যন্ত কোনোদিন ভালোই বাসিনি, তাই না? খুব জেদি, একগুয়ে ছিল ও, মানতেই চাইনি ও। জিনিসপত্র নিল আর ঘর থেকেও বেরিয়ে গেল। বিয়েতে কোনো বাধা ছিল কি? রোজ কি দুজনের মধ্যে ঝগড়া হতো? কোনো কোনো মারপিট? না স্যার, অ্যাকচুয়ালি এটাই খুব আশ্চর্যের বিষয়, ওরা দুজন খুবই সুখী ছিল। এমন কেন বলছো দাদা? বিয়ে হয়ে গেছে আমাদের, দ্বিতীয়বার ভাবার আর কোনো প্রশ্নই ওঠে না। এখন শুধু ভবিষ্যতের কথা ভাবতে চাই। দেখো পবন, আমি একজন সাধারণ মানুষ, একজন ড্রাইভার। আমি মানছি যে আমি বেশি রোজগার করি না, কিন্তু আমি যাই রোজগার করি তাই দিয়ে আমি আমার সংসারকে সুখী রাখতে পারবো। আমি কিছু করতে চাই, পরিশ্রমে ভয় পাই না আমি। পবন, তোমার বোনের আমি কোনো জিনিসের অভাব রাখবো না। আর তোমার ফ্যামিলি? তোমার ফ্যামিলি তো সবসময় তোমার বিরুদ্ধেই রয়েছে। ওরা কখনো কবিতাকে নিজের বৌমা মেনেছে? হ্যাঁ, না, এখনো নয়, কিন্তু আমি জানি একদিন না একদিন ওরা সত্যিই মেনে নেবে, সমস্ত রাগ ঠান্ডা হয়ে আর যাবে। ঠান্ডা না হলে তখন? আমার কিছু যায় আসে না। আমি কথা দিচ্ছি, আমি সবসময় কবিতার খেয়াল রাখবো। স্যার, গিরিশ সত্যি খুব ভালো ছেলে, ও অনেক অনেক পরিশ্রম করত কবিতার বাচ্চাদের সুখে রাখার জন্য। আমার মনে হয় না যে কবিতা ওর জন্য দুঃখী ছিল। তাহলে আত্মহত্যার আর কি কারণ থাকতে পারে? বললাম না স্যার, আমরা তো কিছুই বুঝতে পারছি না। যতক্ষণ না গিরিশ মুখ খুলছে, আমরা ওকে ছাড়তে পারবো না। আমরা বাচ্চার দায়িত্ব আপনাদের দিতে চাইছি, যদি রাজি থাকেন তো ঠিক আছে, না হলে সরকারি অনাথ আশ্রম। না না, না না, আপনি এরকম কেন বলছেন? বাচ্চারা আমাদের কাছেই থাকবে। বেশ, স্যার, কবিতার বডি কবে? আরও একদিন লাগবে পবন, আমাদের কিছু ফর্মালিটিস আছে।
কবিতা, এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমি ঘুমোবো না, আর আমি কথাও বলতে চাই না। প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও। রবি বাবা, এমন কি কিছু হয়েছিল যাতে তোমার মা হতাশ ছিল, দুঃখে ছিল বা কাঁদতো? আমি জানি না। কখনো তোমায় কিছু বলেনি বা তোমার সামনে এরম কোনো কথা হয়েছিল? না তো। তোমার মা চলে যাওয়ার আগের রাতে এমন কিছু হয়েছিল কি যার কারণে তোমার মার খারাপ লেগেছিল, রাগ করেছিল, এমন কিছু? এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমি ঘুমোবো না, আর আমি কথাও বলতে চাই না। আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও। বাবা, তোমার মা কাঁদছিল কেন? সেটা আমি জানি না। পাবন, কবিতা কোনো একটা বিষয় নিয়ে চিন্তায় ছিল, হয়তো ডিপ্রেস ছিল। সেটা তো ঠিক জানি না সাহেব। এমনও কিছু থাকতে পারে যাও কাউকে বলেনি, শুধু গিরিশই জানতো, যাও এখন আমাদের বলছে না। ঝগড়া? তা তো কখনো শুনিনি স্যার। আর এই বস্তিতে কেউ হাঁচলে সেটাও শোনা যায় স্যার। স্বামী স্ত্রী দুজনেই পরিশ্রমী, ঝগড়া টগড়া কখনো কিছু শুনিনি। আর বাচ্চারাও পড়াশোনায় ভালো। গিরিশ একজন ড্রাইভার? হ্যাঁ, কোনো একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করে। কবিতা কখনো আপনাদের সাথে কোনো ব্যাপারে কথা বলেছে? এই ধরুন হাজবেন্ডের সাথে কোনো মনোমালিন্য? না স্যার, যদিও তেমন একটা বন্ধুত্ব ছিল না ওর সাথে, তবুও দিনে 3 বার দেখা হতো। 2 বার বাচ্চাদের বাস স্টপে, আর 1 বার বিকেলে সবজি কেনার সময়। আর কোনো বাজে কথা তো কখনো ওর মুখে শুনিনি। এটাই তোমাদের স্কুল বাস? হ্যাঁ, ওটাই আসছে। বাপ রে বাপ, এসজি ইন্টারন্যাশনাল স্কুল না অন্য কিছু? কিন্তু সুষমা ওখানে বাচ্চাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তৈরি করে, মুখে ফটফট করে ইংরেজি, আর সব ব্যাপারে টিপটপ। হ্যাঁ রে হেমা, আমিও এসজি ইন্টারন্যাশনালের ব্যাপারে অনেক কিছু শুনেছি। অ্যাডমিশন পাওয়াটা একটু মুশকিল, কিন্তু বাচ্চা যদি একবার ভর্তি হয়ে যায় ভবিষ্যৎ তৈরি হয়ে গেল। আরে বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা তো সবারই থাকে। এখন কেউ কারোর রক্ত বিক্রি করে টাকা আনবে নাকি? এই করে তো আমাদের ভবিষ্যতের কিছু থাকবেই না। আরে সুষমা, বাচ্চার ভবিষ্যৎ যেভাবেই হোক পয়সা বাঁচিয়ে বাচ্চাকে এরকম স্কুলে ভর্তি করা উচিত। তাহলে তুমি কি রবিকে ওখানে ভর্তি করছো, এসজি ইন্টারন্যাশনালে? হ্যাঁ, এটাই আমার স্বপ্ন, কিন্তু দেখতে হবে। গিরিশ হ্যাঁ বলে দিলেই হলো। এই ঘর সংসারের বাচ্চাদের রোজকার কথাবার্তা হতো। বেশিরভাগটা বাচ্চাদের পড়াশোনা নিয়েই কথা হতো, হোমওয়ার্ক, টিউশন, খাবার, এইসব আর কি। কিন্তু গিরিশের ব্যাপারে কখনো খারাপ কিছু বলতো না। আসলে সাহেব, গত 1 বছর ধরে গিরিশ বেশিরভাগ সময় শহরের বাইরে থাকতো, আর কবিতাও একটা কাপড়ের ফ্যাক্টরিতে চাকরি করত। দুজনেই খুব পরিশ্রম করতো সাহেব। এরকম পরিস্থিতিতে কি করে ঝগড়া হতে পারে? আচ্ছা, এই গিরিশ কোন এজেন্সিতে ড্রাইভার ছিল? কি নাম বললেন? আকাশ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই পাশেই ওর অফিস হবে। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, গিরিশ গত 8 বছর ধরে আমার কোম্পানিতেই কাজ করছে। ওর বিয়ের আগে থেকেই আমার এখানে আছে, আর খুবই ভালো ড্রাইভার। আমার সব রেগুলার কাস্টমারই ওকে চায়। গত 1 বছর ধরে মুম্বাইতে বেশি ডিউটি পড়ছিল ওর? আগে হ্যাঁ, প্রথম দিকে ও ইনসাইড সিটি গাড়ি চালাতো, আর গত 1 বছর ধরে ওভারনাইট ডিউটিও করছে। কেন হঠাৎ এরকম কেন?
গণপতি বাপ্পা মরিয়া। মরিয়া। দেখ গিরিশ, ডিউটি দিতে আমার কোনো অসুবিধা নেই। আমি জানি তুই খুব ভালো ড্রাইভার, সব রকমই কাজ করতে পারিস, কিন্তু হঠাৎ তুই এই আউট অফ স্টেশন ডিউটি কেন করতে চাইছিস? কেন রে ভাই, বউ কি এর মধ্যেই পুরনো হয়ে গেল? না না দাদা, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে ব্যাপার কি, আমার বউ কবিতা, ওর খুব ইচ্ছা, মানে ওর একটা স্বপ্ন, আমাদের বড় ছেলে রবি ওকে ও হাইফাই স্কুলে পাঠাতে চায়। মানে এখনকার যে স্কুল সেটাও ভালো, খারাপ নয়, কিন্তু অনেক মার স্বপ্ন থাকে একটা না, যে নিজের ছেলেকে সবচেয়ে একদম বেস্ট স্কুলে পাঠাবে। কোন স্কুলে রে? ওই যে দাদা এসজি ইন্টারন্যাশনাল স্কুল আছে না, যেখানে আপনাদের মতন বড় বড় ঘরের ছেলেরা আসে, ওখানে। এই বছর আমি ফর্ম ফিল আপ করেছিলাম ওখানে, কিন্তু রিজেক্ট হয়ে গেছে। কেন? আমার কম আয়ের জন্য। ওই ফর্মে লিখতে হয় না, ওরা বলেছে এই আয় যথেষ্ট নয়, তাই জন্যে। আচ্ছা, তাহলে তুই বেশি টাকা কামানোর জন্য বাইরে যেতে চাইছিস? এটাই তো একমাত্র উপায় যেখান থেকে আমি একটু বেশি রোজগার করতে পারি। খুব ভালো কথা গিরিশ, এইরকমই পরিশ্রম করে যা, দেখিস লাইফের সাফল্য ঠিক পাবি, গ্যারান্টি দিচ্ছি আমি। আপনাদের মতন বড় লোকেদের দয়া দাদা। বড় লোক তো এখন তুই হতে যাচ্ছিস, তোকে আমি খুব মোটা ভাড়ার কাজ দেব। এই নে, এই পার্টিটার কাছে যা। আচ্ছা দাদা। আর এরা টিপ খুব ভালো দেয়। ইন্সপেক্টর গিরিশ একজন ফ্যামিলি ম্যান, দিনরাত পরিশ্রম করে একটা একটা করে পয়সা পরিবারের জন্য জমিয়েছে, আর ও স্ত্রীও বাচ্চাদের ভালো ভবিষ্যৎ, ভালো এডুকেশনের জন্য দিন রাত এক করছিল। কিন্তু এবার দেখুন ইন্সপেক্টর, ওর বউটা সুইসাইড করে নিল, সবকিছু শেষ হয়ে গেল। ইন্সপেক্টর, কখনো কখনো সবকিছুই মিথ্যে বলে মনে হয়, সবকিছু। পুলিশের কানে সব জায়গা থেকে একই খবর আসছিল যে কবিতা আর গিরিশের সম্পর্ক ভালো ছিল। ওরা দুজনে মিলে নিজেদের জীবন আরো সুন্দর করে তুলতে চাইছিল। ওরা দুজনেই চাইতো যে ওদের সন্তানরা ওদের সাধারণ ব্যাকগ্রাউন্ডের থেকে উপরে উঠে নতুন উচ্চতায় পৌঁছক। তাহলে হঠাৎ কবিতার মৃত্যু কি করে হলো? ডেথ বাই হ্যাঙ্গিং, এক কথায় আত্মহত্যা। কিন্তু একটা সন্দেহ বারবার ঘুরে ফিরে আসছিল, যে হয়তো কবিতার মৃত্যুর কারণ রবির এডুকেশনের সঙ্গে জড়িত ছিল। স্যার, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু গিরিশ সেই মুখ বন্ধই করে রেখেছে। সবাই ওর ব্যাপারে ভালো ভালো কথাই বলছে, ওর আর কবিতার সম্পর্ক নিয়েও ভালো ভালো কথা বলছে। বুঝতে পারছি না সুইসাইডের অ্যাঙ্গেলটা আসছে কোথা থেকে। স্যার, হতে পারে স্কুলের অ্যাডমিশন নিয়ে কিছু হয়েছে, ওই মহিলা মরণপণ চেষ্টা করছিলেন। কি বলো? তাহলে এসজি ইন্টারন্যাশনাল স্কুলের সাথে কথা বলি। স্যার, গত বছর ওদের ছেলে রবির অ্যাডমিশন ফর্ম রিজেক্টেড হয়েছিল, কিন্তু এবছর ওর অ্যাডমিশন হয়ে গিয়েছিল। আর কবিতার প্রতিবেশীর মেয়েও এই একই স্কুলে অ্যাডমিশন নিয়েছে, কিন্তু ওদের ছেলেকে ভর্তি করেনি। জানি না কেন স্যার। আগে হ্যাঁ, রবিকে আমরা এই বছর অ্যাডমিশন দিয়েছিলাম। 10 দিন আগে ওর বাবা মার সাথে দেখাও করি। কিন্তু রবিকে ভর্তি করা হয়নি। হ্যাঁ, করেনি। অ্যাডমিশন পাওয়ার পরেও? হ্যাঁ। রবি, তোমার ফার্স্ট স্ট্যান্ডার্ডের রেজাল্ট এক্সেলেন্ট। তোমার রিপোর্ট কার্ড বলছে তুমি অলরাউন্ডার। ভেরি গুড, কিপ ইট আপ। সত্যি, আমার রবি সত্যিই বুদ্ধিমান, সব হোমওয়ার্কও একাই করে ফেলে। ভেরি গুড, এরকম বাচ্চারাই স্কুলের গর্ব হয়। কবিতা, তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে যাও, উনি ফিস টিজের ফর্মালিটিস বুঝিয়ে দেবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। নমস্কার। তারপর আমি শুনলাম যে ওরা ছেলেটাকে অ্যাডমিটই করেনি। কেন অ্যাডমিট করেনি? আই এম সরি, রিজন তো আমি জানি না। আমি কবিতাকে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে পাঠিয়েছিলাম, তারপর আমি আর ওদেরকে দেখিনি। আপনি কি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে কথা বলাতে পারেন? শিওর, গ্রাউন্ড ফ্লোরে অফিস, আমি ইনফর্ম করে দিচ্ছি। আগে হ্যাঁ অফিসার,
রবির বাবা মা এখানে এসেছিলেন ফর্ম ফিল আপ করতে আর ফিস পে করতে। কিন্তু ওনারা রবিকে ভর্তি করেননি। আগে হ্যাঁ, ভর্তি করেননি। আপনাকেই দুটো ফর্ম ফিল আপ করতে হবে। আর এই শিটটা ফি স্ট্রাকচারের। ফর্ম ফিল আপের আগে একটু দেখে নেবেন। ধন্যবাদ। ওকে। চলো। ওনারা ফিরে আসেননি? না না, ফিরে এসেছিলেন, কিন্তু 10 মিনিট পরে। ম্যাডাম, বলুন, কিছু সাহায্য করতে হবে ফর্ম ফিল আপের ব্যাপারে? বসুন। এই দেখুন, ওই যে নিচে 45,000 লেখা আছে। রাইট, 45,000। ও মানে সারা বছরের ফিজ? না, অ্যাডমিশন ফিজ এটা। দেখুন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ? প্রতি মাসের ফিজ হলো 9,000 টাকা, যেটা আপনি কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, এমনকি একবারেও পে করে দিতে পারেন। ও আচ্ছা, ওই বাসের আলাদা? আগে হ্যাঁ, স্কুল বাসের ফিজটা আলাদা, ও। 1500 মান্থলি। আপনাকে একটা বাস নাম্বার অ্যালট করে দেওয়া হবে, আর যে বাসটা আপনার বাড়ির সামনে দিয়ে যাবে সেটাই রবি স্কুল বাস হবে। এটা ছাড়াও 5,000 টাকা স্টাডি মেটেরিয়ালের জন্য। 5,000? আগে হ্যাঁ, আমাদের কারিকুলাম খুব ইউনিক, তো এই জন্য। ইউনিক মানে? আমরা বাচ্চাদের প্রত্যেকটা লেসনের নোটস দিই, ওয়ার্কশিটস দিই, বেশ অন্যরকম আমাদের সিস্টেম। তারপর ওনারা ফিরে আসেননি? আগে হ্যাঁ, আর আসেননি। আমার মনে হয় যে ওনারা বোধহয় ফিস অ্যাফোর্ড করতে পারেননি। গত বছরও রবির অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল, তাই না? আমার কাছে ওটার কোনো প্রুফ নেই, কিন্তু হ্যাঁ, ওনারা আমাকে বলেছিলেন যে ওনারা আগের বছরও ফর্ম ফিল আপ করেছিলেন। হয়তো প্রি সিলেকশনে ওটা রিজেক্ট করা হয়েছিল। প্রদীপ, হ্যাঁ ম্যাডাম। তুমি আমাকে বলেছিলে না যে রবির বাবা গিরিশবাবু এর আগে 2011 সালে ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ ম্যাডাম। অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়েছিল 2011-তে? হ্যাঁ স্যার। কেন? স্যার, ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ক্যাটাগরি রিকোয়ারমেন্ট পূরণ করতে পারছিল না, সেজন্য রিজেক্ট হয়ে যায়। নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যার, ওই আমার ছেলে রবি সিন্ধে, ওর অ্যাডমিশনের জন্য একটা ফোন আসার কথা ছিল। ও আমরা যখন স্কুলে ফর্ম ফিল আপ করেছিলাম তখন উনি বলেছিলেন উনি ফোন করে বলবেন, কিন্তু ফোন আসেনি। হয়তো ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। কেন স্যার? আমার রবি তো লেখাপড়ায় বেশ ভালো। তাহলে অন্য কোনো কারণ হবে। আর আমি জানতে পারি? আমি চেক করে বলছি। হ্যাঁ। কি নাম বললেন আপনি? রবি সিন্ধে। এই যে এই ছেলেটা। দেখুন, কিছু মনে করবেন না, আপনার ছেলের কোনো প্রবলেম নেই। আমাদের স্কুলের হিসেবে ফ্যামিলির ইনকাম যত হওয়া উচিত ততটা নয়। আমি বুঝতে পারলাম না। দেখুন স্যার, এখানে ফিস অনেক বেশি। একটা স্ট্যান্ডার্ড আছে, যদি ফ্যামিলির বার্ষিক রোজগার ওই স্ট্যান্ডার্ডের সঙ্গে ম্যাচ না করে তাহলে অ্যাডমিশন হয় না। এটাই স্কুলের রুল। থ্যাংক ইউ। গত বছর লো ইনকামের জন্য অ্যাডমিশন পায়নি। আর এই বছর ওরা কঠোর পরিশ্রম করে যাতে বার্ষিক ইনকামটা বাড়ানো যায়, যাতে স্ট্যান্ডার্ডটা ম্যাচ করে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও অ্যাডমিশন নেয়নি কারণ ফিজ এখানে খুব বেশি। দেখো, আমাদের বলা তো উচিত নয়, তবু এরা যে ধরনের ফ্যামিলি থেকে বিলং করছে এই স্কুল ওরা অ্যাফোর্ড করতে পারতো না। হ্যাঁ স্যার, ব্যাপারটা ওরা বুঝে গিয়েছিল বলে নতুন করে অ্যাডমিশন নেয়নি। কিন্তু এটা কি সুইসাইডের কারণ হতে পারে? সব মা বাবাই তার সন্তানের জন্য ভালো জিনিসটাই চায়, বেস্ট পোশাক, বেস্ট খাবার, বেস্ট শিক্ষা। কিন্তু এই বেস্ট আসলে কি? বেস্টের পরিভাষা পরিবারের ইনকাম তৈরি করে, বিশেষ করে সেই মানুষদের জন্য যারা সৎ পথে কাজ করেন আর সারা জীবন পরিশ্রম করেন। কিন্তু বেশিরভাগ সময় ধনী ব্যক্তিদের যেটা বেস্ট গরিব মানুষের জীবনে একটা স্বপ্ন হয়ে সেটাই দেখা দেয়। গরিব বাবা মা তাদের সন্তানদের সেই বেস্টটাই দিতে চায় যেটা কিনা সেই চাঁদের মতো, যা তাদের হাতে কখনো আসবে না। কিন্তু তা সত্ত্বেও বাবা মা চেষ্টা করতে থাকে সেই চাঁদটাই পাওয়ার জন্য। গিরিশ, আমরা এরকম কোনো কারণ খুঁজে পাচ্ছি না যেটা এই কথা প্রমাণ করে যে কবিতা তোমার কারণে আত্মহত্যা করেছে। উল্টে সবাই এ কথাই বলছে যে কবিতা ও গিরিশের সম্পর্ক খুব ভালো ছিল, দুজনের মধ্যে কোনো ঝগড়া ছিল না। আচ্ছা গিরিশ, একটা কথা বলো, কবিতা কি এটা ঠিক করে নিয়েছিল যে রবি এসজি ইন্টারন্যাশনালেই পড়বে? ওকে এটা জেদ ধরেছিল? তুমি এসে গেছো?
আরে আরে আমি তো পড়ে যাব বাবা, তুষ্টু। বাবা ওই হ্যাঁ। দেখো, বলো না চুপ থাকতে, আমি পড়ছি। তো কি ভাবলে তুমি? কি দরকার কবিতা, তুমি কেন চেঞ্জ করতে চাইছো রবির স্কুল? যেখানে ও পড়ছে সেটা ঠিক আছে না? গিরিশ, এসডি ইন্টারন্যাশনাল সব থেকে ভালো স্কুল। ওখানকার টিচার সব থেকে ভালো। ওখানে যেসব বাচ্চারা আসে না, সবাই বড় ঘর থেকে আসে। তোমার কি মনে হয় না আমাদের রবির ওখানে পড়া উচিত? কিন্তু আমাদের খরচটাও তো ভাবতে হবে, কিন্তু আমাদের নিজেদের কথাও ভাবা উচিত না? কোন স্কুলে ও পড়বে না পড়বে সেটা আমাদের ভাবা উচিত নয়? আমাদের চাদর যতটা লম্বা ততটাই আমাদের পা ফেলা উচিত। শুধুমাত্র চাদরটা লম্বা করে কি লাভ? কেন আমরা কি আমাদের চাদরটা টেনে বড় করতে পারি না? গিরিশ, আমরা আমাদের খরচা কমিয়ে দেব, অনেক কাজ করব। আমার শাড়ি গয়না কিচ্ছু চাই না। আমার শুধু আমার বাচ্চার জন্য একটা সিঁড়ি চাই, যার মাধ্যমে ও সেই সাফল্যে পৌঁছতে পারে যেটা শুধু আমরা দেখতেই পারি। গিরিশ, স্কুলে অ্যাডমিশন ফর্মের নোটিশ লাগিয়েছে। আমি স্কুলে গেটে দেখলাম। ওহ, ধন্য তুমি। আরে পাগল নাকি তুমি? রোজ ওখানে যাও, স্কুলটাকে বাইরে থেকে দেখো। আসলে আমি রোজ বাজার থেকে আসি তো, স্কুলটা ওই রাস্তাতেই পড়ে। আর জানো, আচ্ছা আচ্ছা। ও রোজ আমাকে একটাই কথা বলে, রবিকে এখানে পাঠাও, রবিকে এখানে পাঠাও, রবির ভবিষ্যৎ এখানেই। এখনো স্কুল তোমার সঙ্গে কথাও বলছে? ও কাল ফর্ম নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গিরিশ, ফ্যামিলি ইনকাম কত লিখবো? হ্যাঁ, ফ্যামিলি ইনকাম 10,000 লেখো। 12 লিখে দি। তুমি তো কখনো কখনো ওভারটাইমও পেয়ে যাও। স্কুল থেকে কোনো ফোন এসছে? না, আসেনি। আসেনি? আরে এখনো আসেনি মানেটা কি? 1 সপ্তাহ হয়ে গেল, অ্যাডমিশনও হয়তো শেষ হয়ে গেছে। আরে ওনারা বলেছেন ফোন তুমি করবেন। কালকে গিয়ে চেক করে আসতে পারতে তো। আরে কি চেক করব? ওনারা বলেছেন তো ফোন করবেন। তুমিও না। করে তো নি না? না গিরিশ, আমি কোনো রিস্ক নেব না। তুমি কালই স্কুল যাবে আর জেনে আসবে যে ওরা কেন কল করেনি। গিরিশ, গিরিশ, বলো। আমাদের রবির ফর্ম এই জন্য রিজেক্ট হয়েছে কারণ আমাদের ফ্যামিলি ইনকাম কম। হ্যাঁ। কবিতা, ওই স্কুল আমাদের ক্ষমতার বাইরে, আমরা পারবো না। যাকে ছেড়ে দাও, স্কুলই আমাদের বুঝিয়ে দিয়েছে। মানে যতদিন আমাদের রোজগার বাড়বে না ততদিন আমরা আমাদের বাচ্চাকে ভালো শিক্ষা দিতে পারবো না, তাই তো ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা তাই। কবিতা, আমরা যদি আয় বাড়াই তো কতটা বাড়াতে পারবো? আরে আমি একজন মামুলি ড্রাইভার, আমি কোনো অফিসার বা বিজনেসম্যান নই। শোনো, ওরকম স্কুল, ওরকম জীবন আমাদের জন্য নয়। আর হবেও না যতক্ষণ আমাদের ওরকম হওয়ার ইচ্ছা তৈরি না হবে। আর ইচ্ছাটা যতদিন না পূরণ করতে পারবো কিছুই হবে না। কি করে বোঝাই তোমাকে? গিরিশ, আমাদের রোজগারটা বাড়াতেই হবে। কি করে? আমি চাকরি করব। তুমিও তোমার শেঠকে বলে দাও যে বেশি কাজ দিতে, রোজগার বাড়াতে হবে। গিরিশ, আমরা পরিশ্রম করব, বাচ্চাদের জন্য সবকিছু করব। কবিতা, আমাদের রবি যে স্কুলে পড়ছে না, ওখানে পড়েই ও অনেক বড় হতে পারবে।
আরে ও যথেষ্ট বুদ্ধিমান। সেই জন্যই ওর ওইরকম স্কুলে ভর্তি হওয়া দরকার। আর দেখো গিরিশ, রবি ওই স্কুলেই যাবে, আমাদের সব স্বপ্ন পূরণ হবে। আরে ওই সুষমা ওর মেয়েকে ওই স্কুলে ভর্তি করছে, তাহলে আমরা কেন নয়? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রয়েছে এমন এক দম্পতি, সন্তানদেরও যথেষ্ট স্নেহ করা এক দম্পতি, সন্তানদের ভবিষ্যতের বিষয়ে গভীর চিন্তা করা এক দম্পতি। কিন্তু মায়ের উচ্চাকাঙ্ক্ষা আয়ের সঙ্গতির থেকে বেশি ছিল। তার বুদ্ধিমান স্বামী বাচ্চাদের ততটাই স্নেহ করা এক বাবা এটা জানতো যে তাদের কাছে যা আছে সেটা খারাপ নয়, আর যা তার স্ত্রী চাইতো সেটা তার সামর্থ্যের বাইরে। কিন্তু তবুও গিরিশ আর কবিতা সেই পাহাড়ে ওঠার চেষ্টা করে যার শিখরে তাদের স্বপ্নের সেই চাঁদ ছিল। আপনাকে এই দুটো ফর্ম ফিল আপ করতে হবে, আর এই শিটটা ফি স্ট্রাকচারের। ফর্ম ফিল আপের আগে একটু দেখে নেবেন। ধন্যবাদ। Okay. চল। গিরিশ, দেখো না রবি কত খুশি, দেখো না রবি। ফিসটা দেখো কবিতা, কি করে এত টাকা দেবো? কত আছে? দেখো কি করে দেবো এত টাকা? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কত আছে? দেখো কি করে দেবো এত টাকা? রবি দাদা, আজকে স্কুলটা কেমন ছিল? ভালো ছিল। মা, রবি দাদা যে স্কুলে যাবে আমিও সেই স্কুলে যাব। আরে তুই তো এখনো নার্সারিতে পড়ছিস, ভালো করে এবিসিডিটা শেখ। কেন ওই স্কুলে এবিসিডি শেখায় না? গিরিশ, এখন আমরা মাসে 20-25 তো রোজগারই করি। মনে হয় এখন রবির ফিসটা দিতে পারবো। কবিতা রক্ত চুষে নেবে ওই স্কুল আমাদের। আর যদি আগামী বছর ফিস বাড়ে, আমরা আরো পরিশ্রম করব গিরিশ। এরপর কিরণের পালা আসবে, ডাবল ফিস। আরে না খেতে পেয়ে মরে যাবো আমরা। একটু বোঝো, হবে না। আমি আমার বাচ্চার পড়াশোনার জন্য একবেলা নাও খেয়ে থাকতে পারি, সবকিছু করতে পারি। আরে পাগল হয়ে গেছে তুমি, মাথা খারাপ হয়ে গেছে। ওই স্কুলের ওই ঝাঁ চকচকে বিল্ডিং, ওই হাইফাই কথাবার্তা, ওই সমস্ত ব্যাপার না তোমাকে একবারে বশ করে ফেলেছে। আর তুমি দেখেও মুখ ফিরিয়ে নিচ্ছ। তুমি দেখেছো না ওখানে কত ভালো ফ্যাসিলিটিস আছে? ওই ইউনিফর্ম, ওই বইপত্র, ওই স্কুল পাস, আর সব বাচ্চার চেহারায় ওই তেজ। আরে সবচেয়ে বেশি তেজ আমার ছেলের মুখে আছে, ওখানে না গিয়েও। আরে আমাদের রবি যে স্কুলে পড়ে সেটা যদি ভালো না হতো, আমাদের ছেলে এত বুদ্ধিমান হতো? ভাবো, হতো কি? গিরিশ, আমি ওখানকার ক্লাসরুম দেখেছি, ভালো করে দেখেছি। এয়ার কন্ডিশন আছে, ওই দেওয়ালে লাগানো সব জিনিসপত্র। তুমি জানো পুরো একটা ফ্লোর জুড়ে কম্পিউটার, প্রত্যেকটা বাচ্চার জন্য। আরে বাবা, ওর জন্য আলাদা ফিস দিতে হবে, সেটা কোথা থেকে দেবো? আরে ভাবো, একটু ভাবো। সুষমা আর ওর স্বামীর রোজগার কি আমাদের থেকে বেশি? তাও তো ওর মেয়েকে ওই স্কুলেই দিচ্ছে, তাই না? আর কিছু না, আমার রবি ওই স্কুলেই যাবে, ব্যাস। দেখো কবিতা, অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো, বুঝেছো? আরে আমরা সুস্থভাবে বাঁচতে চাই,
আমাদের এমন কোনো বোঝা কাঁধে নেওয়া উচিত নয় যার তলে আমরা নিজেরাই চাপা পড়ে যাই, পরে আমাদের ছেলেরাও চাপা পড়ে। বোঝো, একটু বোঝো। আরে এখন যেমন আছি আমরা ভালো আছি, আমাদের অর্ধেক জীবন চাপা পড়ে যাবে স্কুলের খরচার নিচে। আমরা আমরা না খেতে পেয়ে মরে যাব। আর আমাদের ছেলেদের ভালোই হবে, ওদেরকে ভালো রাখতে হবে, আমরা অন্যভাবে রাখবো, ওরা যা চায় সব দেব। এই স্কুলের খরচাটা আমরা পারবো না। মানে আমাদের রবি ওই স্কুলে আর যাবে না? না, যাবে না। আমি খারাপ তো বেশ, আমি খারাপ, একটু বুঝে চলার চেষ্টা করো। এখন শুয়ে পড়ো, কাল বাচ্চাদের স্কুল আছে। মা, আজ টিফিনে কি দিয়েছো? দেখুন, কিছু মনে করবেন না, আপনার ছেলের কোনো প্রবলেম নেই। আমাদের স্কুলের হিসেবে ফ্যামিলির ইনকাম যত হওয়া উচিত ততটা নয়। বলো না মা, কি দিয়েছো? ফিসটা দেখো কবিতা রক্ত চুষে নেবে ওই স্কুল আমাদের। মানে আমাদের রবি ওই স্কুলে আর যাবে না? আমাদের রবির ফর্ম এই জন্য রিজেক্ট হয়েছে কারণ আমাদের ফ্যামিলি ইনকাম কম। হ্যাঁ। আরে কবিতা, রবির ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাডমিশন হয়ে গেল কি? শুনলাম তুমি নাকি অ্যাডমিশন করাওনি। কেন কেন করাওনি? আসলে আমি পরে বলছি, চল। এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমি ঘুমোবো না, আর আমি কথাও বলতে চাই না। প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও। কবিতা, কবিতা দরজা খোলো, কবিতা দরজা খোলো, কবিতা দরজা খোলো, কবিতা দরজা খোলো, মা, কবিতা। মা। আমি কখনো ভাবিনি আমার স্ত্রী, আমার কবিতা এরকম কিছু একটা করবে। ও এরকম ভাবতো না স্যার। ও ভালো ছিল, ও ভালো মা ছিল, ভালো স্ত্রী ছিল। এত ছোট ছোট বাচ্চাদের ফেলে দিয়ে ও চলে গেল, একবারের জন্য ভাবলো না। এখন ওই বাচ্চাদের এসছি ইন্টারন্যাশনাল স্কুলে পাঠাই, পায় আমেরিকা। ওকে কিছু দেখবে, কিছু জানবে, গলায় দড়ি দিয়ে চলে বলল, চলে গেল। বাবা, ওই দিন রাতে মা কেন কাঁদছিল? গিরিশ আর কবিতার বড় ছেলে রবি এখন গিরিশের সঙ্গে থাকে, আর ছোট ছেলে কিরণের দেখাশোনা কবিতার বাবা মা করছেন। দুই সন্তানই তাদের মাকে হারানোর বেদনা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। কিন্তু গিরিশ হয়তো সারা জীবন ধরে সেই কেনর উত্তরটা খুঁজে চলবে। একজন মায়ের তার সন্তানের জন্য বেস্ট চাওয়ার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু সেই চাহিদাকে পূরণ করার জন্য নিজের জীবনকে বাজি রাখা, এটা হয়তো ঠিক নয়। একইভাবে দামি জিনিস অ্যাফোর্ড না করতে পেরে সস্তা জিনিসে নিজের ইচ্ছা পূরণ করা কম্প্রোমাইজ নয়, বুদ্ধিমানের কাজ। সবচেয়ে দুঃখের কথা হলো একজন মাকে তার সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার জন্য স্বপ্ন দেখতে হচ্ছে,
যেখানে সেই শিক্ষা সেই শিশুটির অধিকারের মধ্যে পড়ে। না হয় কবিতা একটা চূড়ান্ত পদক্ষেপ নিয়েছিল, কিন্তু কবিতার এই হতাশা, এই ফ্রাস্ট্রেশন একটা ইঙ্গিত যে আমাদের দেশের সার্বিক ইকোনমিক গ্রোথের সঙ্গে সঙ্গে সামাজিক বৈষম্যটাও বাড়ছে। আর কবিতার মৃত্যু আগামী দিনের জন্য একটা আভাস। ভালো স্কুল আসলে কি? অনেক ফিজ, সুন্দর বিল্ডিং, বড় প্লেগ্রাউন্ড, এয়ার কন্ডিশন ক্লাসরুম, এই সমস্ত কিছু, এইসবই কি মাপকাঠি একটা ভালো স্কুলের? নিঃসন্দেহে এইসব সুযোগ সুবিধা একটা বাচ্চার জন্য আর তার চেয়েও বেশি তাদের মা বাবাকে আকর্ষিত করে তোলে। কিন্তু প্রশ্ন হলো যে এইসব সুযোগ সুবিধা অন্য স্কুলগুলোয় কেন নেই? ভালো শিক্ষা কি একটা অপশনাল বিষয়? যেভাবে মিলিটারি দেশকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করে, সেইভাবেই কম্পালসারি আর সবার জন্য ফ্রি এডুকেশন দেশকে ভিতর থেকে মজবুত করে। শিক্ষাকে ব্যবসা ভেবে নেওয়াটা দেশের সুরক্ষা আর ভবিষ্যৎ দুটোকেই বিপদের মুখে ঠেলে দেয়। আপনি যে কোনো উন্নত দেশকে দেখুন, সেখানে আপনি একটা উন্নত আর ফ্রি পাবলিক এডুকেশন সিস্টেম পাবেন, যেখানে প্রধানমন্ত্রীর সন্তান আর তার ড্রাইভারের সন্তান একই স্কুলে পড়াশোনা করে আর তারা এগিয়ে চলার সমান সুযোগ পেয়ে থাকে। ভালো এডুকেশন কোনো দামি ড্রেস, ফ্যান্সি কার বা 5 স্টার ডিনার নয়। এটা একটা জীবনদায়ী ওষুধ, যার উপর প্রত্যেক বাচ্চার সাংবিধানিক অধিকার হওয়া উচিত।